উন্মাদনা লেখিকা কায়নাত খান কবিতা পর্ব ৪৪। পা ঘেঁষা করলেই প্রেগন্যান্ট হয় না সোনামণি। অভির কথাগুলো শুনে যেন সময়ের স্রোত থমকে গেল আনন্দীর কাছে। বিস্ময়ে তার দুটি চোখ স্থির হয়ে রইল অভির মুখে। শব্দগুলো কানে পৌঁছালেও সেগুলোর অর্থ যেন এখনো তার মস্তিষ্কে জায়গা করে নিতে পারেনি। সে শুধু নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল, অবিশ্বাস, বিস্ময় আর অজস্র প্রশ্ন নিয়ে। পরক্ষণেই অভি হো হো করে হেসে উঠল। সেই হাসিতে ছিল স্বাভাবিকতার ছোঁয়া, যেন ভারী হয়ে ওঠা মুহূর্তটাকে একটু হালকা করে দেওয়ার চেষ্টা। হাসতে হাসতেই সে আলতো করে আনন্দীকে উঠে বসতে সাহায্য করল। কিন্তু আনন্দী তখনও যেন বাস্তব আর কল্পনার মাঝখানে কোথাও আটকে আছে। তার ভেতরে একের পর এক প্রশ্নের ঢেউ আছড়ে পড়ছে। অভি এমন কথা বলল কেন? এতক্ষণ ধরে সে কি বোঝাতে চাইছিল? নাকি এমন কোনো সত্যের সামনে তাকে দাঁড় করাতে চাইছে যা এতদিন সে নিজে বিশ্বাস করতে পারেনি? সে শুধু চুপচাপ অভির দিকে তাকিয়ে রইল। মনে হলো এই মানুষটাকে সে এতদিন দেখেছে ঠিকই, অথচ কোনোদিন সত্যিকারের অর্থে চিনতে পারেনি। কোনো উত্তর না দিয়ে অভি ধীর ভঙ্গিতে পাশ থেকে নিজের ফোনটা তুলে আনন্দীর হাতে ধরিয়ে দেয়। আবারও সেই ভিডিওটির এক ঝলক দেখেই অস্বস্তিতে মুখ ফিরিয়ে নিল আনন্দী। মনে হলো আর একবারও সেই স্মৃতির মুখোমুখি হওয়ার সাহস তার নেই। অভি ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে আঙুলের গাঁট দিয়ে আলতো করে তার মাথায় টোকা দেয়। চুপচাপ দেখ বোকাচন্দ্র। আনন্দীর ঠোঁট কাঁপল। বারবার নিজের বাকিটুকু আর উচ্চারণ করতে পারল না। গলা যেন হঠাৎ করে ভারী হয়ে এলো। চোখের কোণে জমে থাকা অশ্রুবিন্দুগুলো নীরবে চিকচিক করে উঠল। এবার অভি আর কোনো রসিকতা করল না। নিঃশব্দে আনন্দীকে নিজের কোলে টেনে নিল, যাতে সে স্বস্তিতে বসে ভিডিওটি দেখতে পারে। তারপর ফোনের পর্দাটা তার সামনে স্থির করে ধরল। ভিডিও চলতে শুরু করে। প্রথমে ভেসে এলো আনন্দীর আতঙ্কে কাঁপা কণ্ঠস্বর। সেই পরিচিত শব্দগুলো যেন ফিরে এসে তার বুকের গভীরে তীব্র আঘাত হানল। অজান্তেই অশ্রু গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। কিন্তু সময় যত এগোতে লাগলো ততই বদলে যেতে লাগলো তার অভিব্যক্তি। কান্না ধীরে ধীরে স্তব্ধ হলো। অস্থির চোখ দুটি নিবিষ্ট হয়ে রইল পর্দার দিকে। সে গভীর মনোযোগে দেখতে লাগলো প্রতিটি মুহূর্ত। অভির প্রতিটি আচরণ, প্রতিটি সংযত পদক্ষেপ, প্রতিটি সচেতন দূরত্ব। কোথাও কোনো তাড়াহুড়ো নেই, নেই সুযোগের অপব্যবহার। আছে শুধু এক অদ্ভুত সতর্কতা, দায়িত্ববোধ আর আত্মসংযম। প্রতিটি দৃশ্যের সঙ্গে সঙ্গে আনন্দের ভেতরে জমে থাকা ভুল ধারণাগুলো যেন একে একে ভেঙে পড়তে লাগলো। ধীরে ধীরে তার চোয়াল শক্ত হয়ে এলো। একসময় ফোনের পর্দা থেকে চোখ সরিয়ে সে মাথা তুলে তাকালো অভির দিকে। আমাদের মাঝে কিছুই হয়নি? অভি ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বলল, কিছু হইলে খুশি হইতি। আনন্দী ঠোঁট কাঁপল, কিন্তু কোনো শব্দ বেরোলো না। তার চোখ আবারও ফোনের পর্দায় ফিরে গেল। এতদিন ধরে যে ভয়, যে অপরাধবোধ, যে ভুল ধারণা তাকে প্রতিদিন ভেতর থেকে গ্রাস করেছে, সেগুলো একে একে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে স্পষ্ট দেখতে পেল প্রতিবার অচেতন হয়ে পড়ার পর অভি তাকে নিরাপদে রাখার চেষ্টা করেছে। প্রয়োজনের বাইরে এক মুহূর্তের জন্য সীমা অতিক্রম করেনি। তার সম্মান, তার অসহায় অবস্থার প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছে, তা শব্দে প্রকাশ করার মতো নয়। আনন্দে জ্ঞান হারাতেই অভি তাকে চুপচাপ বিছানায় শুয়ে দিত। তারপর কিছুটা অবচেতন অবস্থায় খাওয়াতো, চোখে কাপড় বেঁধে আনন্দীকে নিজের টি শার্ট পরিয়ে রাখতো ইচ্ছে করে। আনন্দী একটু চোখ খুলতে আবার ফোন নিয়ে ভিডিও রেকর্ড অফ করে ফেলতো অভি। এভাবে মোট ৩বার করা হয়েছে তার সাথে এমন আচরণ। পরক্ষণে আনন্দীর মনে পড়ে ভিডিও কলে অভি যখন তাকে ড্রেস খুলে সামনে দাঁড়াতে বলেছিল সেদিনের কথা। আনন্দী কপাল কুঁচকে অভির দিকে তাকিয়ে বলল, ভিডিও কলে সেদিন চোখ বন্ধ ছিল আমার, আর তুই তো কেঁদেই কুল পাস না। দেখবি কেমনে? কতবার কইলাম ভিডিও দেখ বান্দি, ভিডিও দেখ বান্দি, কিন্তু তুই তো তুই আবার নাচতে নাচতে থানাতে গেছিলি। অভির দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল আনন্দী। ধরলাম না, ছুইলাম না, শুধু শুধু মামলা খাইলাম। আনন্দীর চোখের কোণ বেয়ে নিঃশব্দে গড়িয়ে পড়তে লাগলো অশ্রুর স্বচ্ছ রেখা। মনে হলো এতদিনে জমে থাকা ভয়, সংশয় আর ভুল বোঝাবুঝিগুলো সে অশ্রুর সঙ্গে ধীরে ধীরে গলে যাচ্ছে। তবু তার ঠোঁট নড়ল না, বলার মতো কোনো ভাষা যেন আর অবশিষ্ট নেই। অভি উঠে আনন্দীর সামনে হাঁটু গেড়ে বসলো। কোনো তাড়াহুড়ো নয়, কোনো অস্থিরতা নয়, শুধু এক নিঃশব্দ আশ্বাস। তারপর আলতো করে আনন্দীর দুটো হাত নিজের মুঠোয় তুলে নিল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল একটুখানি কোমল হাসি। আমি মুসলিম বোকাচন্দ্র, বিয়ার আগে মাইয়া ছোঁয়া হারাম আমার ধর্মে, যাতে হারামি হইলেও তালে ঠিক আছি।
আনন্দী কিছুক্ষণ নির্বাক হয়ে অভির মুখের দিকে তাকিয়ে রইল। কথাগুলো নিঃসন্দেহে খাঁটি ছিল, কিন্তু তার মন যেন এখনো সেগুলো হালকাভাবে নেওয়ার অবস্থায় নেই। বুকের ভেতর জমে থাকা অজস্র প্রশ্নের ভার এখনো অটুট। সে ধীরে ধীরে নিজেকে সামলে নিল, গভীর একটা শ্বাস নিয়ে মনটা শক্ত করলো, তারপর শান্ত কিন্তু কাঁপা কণ্ঠে আবার জিজ্ঞেস করলো, এতদিন এত সব নাটক কেন করলেন অভি? অভি একদম গম্ভীর মুখে উত্তর দিল, বিয়া করার জন্য। আনন্দী কপাল কুঁচকে তাকালো। মানে? অভি বিরক্তির ভান করে মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলে। আহ সোনামণি, কি প্রশ্নটাই না করলা! আমি বিয়ার কথা বললাম আর তুমি নাচতে নাচতে যাইতে আমার সাথে। কাজীর সামনে কানলে পরে ফুকুটে মামলা খাইয়া না বইসা থাকতাম। শুধু বিয়ে করার জন্য এত কিছু করলেন? অভি কাঁধ ঝাঁকিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, ইয়েস। কেন? এক মুহূর্ত দেরি করলো না অভি। কারণ তুই ফর্সা। আনন্দের চোখ বিস্ময়ে গোল হয়ে গেল। বিয়ের কারণ কখনো এটা হতে পারে সে ফর্সা তাই? অ্যাঁ, বাপের জন্মে খুঁজলেও এমন ফর্সা মেয়ে পাইতাম নাকি? বোকাচন্দ্র বুঝে না। অভি শেষ কথাটা শুনে আনন্দের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মুহূর্তেই তার মুখ গাঢ় রাগে লাল হয়ে উঠল। কোনো সতর্কতা ছাড়াই দুহাতে অভিকে ধাক্কা দিয়ে মেঝেতে বসিয়ে দিল সে। রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, চোখের সামনে থেকে দূর হন। অভি মেঝেতে বসে নির্বিকার মুখে তাকিয়ে রইল। তারপর ঠোঁটের কোণে দুষ্টুমি ভরা হাসি টেনে বলল, সোনামণি, বাসর করব না? আপনি বের হন তো। অভি বিস্ময়ের ভান করে ভ্রু কুঁচকে বলল, আজব তো, করলামটা কি? কথাটা শুনে আনন্দের জন্য আরো রাগ চড়ে গেল। এতক্ষণ ধরে তার ভেতরে যে আবেগের ঝড় বইছিল, অভির এক একটা কথাই যেন তাতে আরো আগুন জ্বলতে লাগলো। অভি উঠে দাঁড়াতে আনন্দী আবারও তাকে ধাক্কা দিতে দিতে দরজার দিকে এগিয়ে নিয়ে যায়। সোনামণি, বাসর। বের হন, চোখের সামনে থেকে বের হন। এক পর্যায়ে দরজা খুলে প্রায় ঠেলে অভিকে বাইরে বের করে দেয় সে। দরজা বন্ধ হওয়ার শব্দে পুরো ঘর কেঁপে উঠল। দরজার ওপাশে কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে রইল অভি। ভেতর থেকে আর কোনো শব্দ এলো না। এদিকে আনন্দী ধপ করে বিছানায় বসে পড়ল। এতক্ষণ ধরে নিজেকে সামলে রাখলেও এবার আর পারল না। মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠল। তাহলে এত বছরে তাকে চোখে চোখে রাখার প্রধান কারণ কি? শুধুই তার গায়ের রং? প্রশ্নটা বুকের ভেতর কাটার মতো বিঁধে রইল। অথচ আমি নিজেও তো শ্যামলা। তবে কি সে সত্যিই শুধু ফর্সা বলেই আনন্দীকে বেছে নিয়েছিল? রাগ, অভিমান আর অদ্ভুত এক কষ্টে চোখের জল থামল না আনন্দীর। কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত শরীরে ঘুমের কাছে হার মানল। বাইরে দাঁড়িয়ে অভি কিছুক্ষণ বন্ধ দরজার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। ভেতরে থাকা মেয়েটার রাগ সে বুঝতে পারছিল ঠিকই, কিন্তু কি আর করার। ঠোঁটের কোণে ক্ষীণ এক হাসি ফুটে উঠলেও চোখে ছিল অন্যরকম কোমলতা। আর কোনো শব্দ না করে সে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গ্যারেজের দিকে চলে যায়। জাতির ব্রো অ্যান্ড ভাবি এখন কি করতেছে ক দেখি। গ্যারেজে ঢুকতে অভির কানে পলাতক শহীদুলের কথা ভেসে আসে। এমনিতেই বউ তাড়িয়ে দিল, তার উপরে তার শয়তান সাঙ্গপাঙ্গরা। অভি দাঁত পিষে বলে, নিজের বাল নিজেই ছিঁড়তাছে জাতির ব্রো।